ভেরি ব্যাড নিউজ। বাংলাদেশের নিউ মর্নিং টার্মিনালের সাথে ডিপি ওয়ার্ল্ডের যে চুক্তি হওয়ার কথা ছিল সেটা হইল না। আমি প্রচণ্ডভাবে আশা করছিলাম ডিপি ওয়ার্ল্ডের সাথে এই চুক্তিটা হয়ে যাক। কেন হয়ে যাক জানেন? আজকে 55 বছরে বাংলাদেশের প্রধান যে পোর্ট, নিউ মর্নিং পোর্ট, কন্টেইনার পোর্ট, এটার অবস্থা দেখেন। আপনি ভাববেন যে হ্যাঁ, এটা তো অনেক উন্নতি করছে, অনেক এখন ইনকাম করে। আপনি এইভাবে দেখলে হবে না যে 55 বছর আগে এই পোর্টটা কোথায় ছিল আর আজকে কোথায় ছিল। আপনাকে দেখতে হবে বিশ্বের আধুনিক পোর্টগুলো কোথায় আর বর্তমানে এটা কোথায়। বিশ্বের 348টা পোর্ট, কন্টেইনার পোর্টের মধ্যে এই পোর্টটার অবস্থান 304 নম্বর। এত জঘন্য পোর্ট অপারেটিং সিস্টেমে কোন বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করবে? যে দেশের প্রধান একটা পোর্টের এত বাজে অবস্থা, এত দুর্নীতি, এত অব্যবস্থাপনা, সেখানে কোন পাগল, কোন গাধা বিনিয়োগকারী আসবে বাংলাদেশে বিনিয়োগ করতে বলতে পারেন? আপনি নিজে বিনিয়োগকারী হলে এই ধরনের পোর্ট যেই দেশের, সেই দেশে আপনি বিনিয়োগ করবেন? কেউ করবে না। এই যে হুমায়ুন কবির, ইব্রাহিম খোকন, এদের দুইজনের নেতৃত্বে এবং আরও 13-14 জন মিলায় এই আন্দোলনটা করলো, পোর্টটা বন্ধ করলো, বাধ্য করলো ডিপি ওয়ার্ল্ডকে চুক্তি না করার। এরকম লোক কিন্তু গত 55 বছরে পোর্ট দখল করে আছে। এরা, এদের পূর্বপুরুষরা, কর্মকর্তা কর্মচারী আর হচ্ছে শ্রমিকরা মিলায় সংগঠন করে এরা সবসময় আন্দোলন করে পোর্টটা যখনই আধুনিক করতে যায়। 1996 সালে শেখ হাসিনা ক্ষমতা আসার পরে তিনি নিজেও বহুবার চেষ্টা করছে এই পোর্টটাকে আধুনিক করানোর জন্য, প্রাইভেটেশন করার জন্য। কিন্তু তখনও একই অবস্থায় স্থানীয় নেতা আর এরা, এই ধরনের এই হুমায়ুন কবির এবং ইব্রাহিম খোকনদের মতন লোকরা এসে বন্দর রক্ষা কমিটি তৈরি করতো প্রত্যেকবার করে, এই বন্দর প্রাইভেট করতে দিত না। এবারকার আন্দোলন শুরু করছে প্রথমে হচ্ছে শ্রমিক দলের নাম দিয়ে, তারপরে ওটাকে আবার বন্দর রক্ষা কমিটি করছে, করে এটা মনে করেন বন্ধ করাইলো। বাংলাদেশের অর্থনীতির একটা সুবর্ণ সুযোগ ছিল, সেটা আবার নষ্ট করলো। আমাদের এই রিজিয়নে বা এশিয়াতে যেভাবে অর্থনীতি বুম হচ্ছে, আমরা তো ছিটকায় পড়ে যাবো যে আমাদের কোনো একটা ভালো পোর্ট না থাকলে। এই যে পান্না সাহেবরা, পান্না, আজিজ, মাসুদ কামালের মতন লোকরা যে এসে সাংবাদিকতা করে, এদের কাছে আমার একটা প্রশ্ন: ডিপি ওয়ার্ল্ডের সাথে নিরাপত্তার কী সম্পর্ক? দেশের সার্বভৌমত্বের কী সম্পর্ক ডিপি ওয়ার্ল্ডের সাথে? বা এই ডিপি ওয়ার্ল্ডের মতন এই কোম্পানিগুলো যে আছে, ওয়ার্ল্ডের প্রথম সারি যে অপারেটর কোম্পানিগুলো আছে, তাদের সাথে নিরাপত্তার কী সম্পর্ক? ন্যূনতম পড়ালেখা, শিক্ষাজ্ঞান থাকলে এ কথা বলতে পারে। আমি চ্যালেঞ্জ করব পান্নাকে, আপনারা যেখানে পান, এমএসকে যেখানে পান, জিজ্ঞাসা করবেন আপনাদের কারো পরিচিত থাকলে, ডিপি ওয়ার্ল্ডের সাথে বাংলাদেশের নিরাপত্তা সার্বভৌমত্বের কী সম্পর্ক, সে যদি বুঝাই দিতে পারে, তো এই মুখ জীবনে কোথাও দেখাবো না। পা ধরে মাপ চাবো পান্না সাহেবদের। এই পান্নারা হচ্ছে কি জানেন? এরা হচ্ছে জাস্ট জাস্ট দেশের স্বার্থ বিক্রি করে দেয়, বিভিন্ন দেশের এজেন্সির কাজ করে। এটা পুরো আপাদমস্তক দালাল। আপনাদেরকে একটা ইনফরমেশন দেই, ডিপি ওয়ার্ল্ড একটা মুসলিম দেশের মালিকানা। সেই ডিপি ওয়ার্ল্ড ভারতে কীভাবে 6টা পোর্ট চলায়? কী কী পোর্ট তাও নাম শুনবেন? নাভানাসিভা, এই পান্না দালালের বাচ্চাকে, দালালকে জিজ্ঞাসা করবেন। নাভাসিভা, নাভাসিভা টু, যেটা এনএসআইজিটি। তারপরে চেন্নাইয়ের যে সিসিটি পোর্ট, কোচির যে আইসিটিটি পোর্ট, মুন্দারা যে এমআইসিটি পোর্ট। মুন্দারার এমআইসিটি পোর্টটা কোথায় জানেন? গুজরাটের। আর এই পোর্টটা কত বড় পোর্ট জানেন? এটাকে ইন্ডিয়ার পোর্ট ম্যানেজমেন্টের গেটওয়ে বলা হয়। এগুলো চালায় ডিপি ওয়ার্ল্ড। ইন্ডিয়াতে তো আদানি গ্রুপেরও পোর্ট অপারেটিং আছে, রিলায়েন্সেরও পোর্ট অপারেটিং আছে, তারা পর্যন্ত, তাদেরকে পর্যন্ত নিয়োগ দেয় নেই, দিছে ডিপি ওয়ার্ল্ডকে। আরও শুনবেন, এই অঞ্চলে আরেকটা বড় হচ্ছে পোর্ট হচ্ছে, সেটা হচ্ছে দীনদয়াল পোর্ট। এটা এই অঞ্চলের সবচেয়ে বড় পোর্ট ম্যানেজমেন্ট হবে, কন্টেইনার পোর্ট ম্যানেজমেন্ট। এটা ডিপি ওয়ার্ল্ড করতেছে ইন্ডিয়ার। এই পান্নাদেরকে নিশ্চিত থাকেন, ভারত থেকে কেউ হয়তো $100 বা $200 পাঠিয়ে দিছে, বাস এরা লাগিয়ে পড়ছে। এম এ আজিজকে হয়তো $100 বা $200 ধরা দিচ্ছে, লাগিয়ে পড়ছে। এদেরকে জিজ্ঞাসা করবেন, এই সাংবাদিকরা যে সাংবাদিক নামও যে এদের মানে মানে দালালিপনা, এদেরকে জিজ্ঞাসা করবেন যে একজন ভারতীয় সাংবাদিক ভারতীয় বুদ্ধিজীবীদেরকে চ্যানেলে নিয়ে আসে, বাংলাদেশের মানুষকে অসভ্য বর্বর বলে এবং তারা সমর্থন করে, কোন ধরনের সাংবাদিকতা? আর তাদেরকে জিজ্ঞাসা করবেন, যেখানে পান, যেখানে পান জিজ্ঞাসা করবেন, ভদ্রভাবে জিজ্ঞাসা করবেন যে ডিপি ওয়ার্ল্ডের সাথে বাংলাদেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের সম্পর্কটা কী?
চ্যালেঞ্জ করলাম, ওপেন চ্যালেঞ্জ, পারলে আমার সঙ্গে কেউ যোগাযোগ করা দিয়েন যে ডিপি ওয়ার্ল্ডের সাথে বাংলাদেশের নিরাপত্তা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের সমস্যা কী। যদি তারা এরকম সার্বভৌমত্ব নিরাপত্তা নিয়ে ফেলে, তাহলে ভারতের 6টা পোর্ট কীভাবে ওরা চালায়, কীভাবে চায়নার পোর্ট চালায়, কীভাবে জাপানের পোর্ট চালায়, কীভাবে আমেরিকার পোর্ট চালায়। বুঝেন, চায়নার সাথে আমেরিকার এত খারাপ সম্পর্ক, চায়নারও পোর্ট চালায় আবার আমেরিকারও পোর্ট চালায় এই ধরনের কোম্পানিগুলো। ভাই এরা ব্যবসায়ী, এরা জাস্ট নেট ব্যবসায়ী, এদের সাথে অন্য কোনো নিরাপত্তা বা সার্বভৌমত্বের বিষয় জড়িত না। এরা জানে বুঝে কিন্তু এই দালালিপনা করে, কারণ জানেন সেটা হচ্ছে আমাদের যে এই উপমহাদেশে এই রিজনে মানে জিওলজিক্যাল পজিশন সিস্টেমে আমাদের পোর্টগুলো অনেক ইম্পর্টেন্ট জায়গায়। আমাদের পোর্টগুলো যদি আধুনিক হয়, আধুনিক ম্যানেজমেন্ট আসে, বিশ্বমানের অপারেটিং সিস্টেমগুলো আসে, তাহলে এই যে পান্না যেই দেশের দালালি করে, এম এ আজিজ যেই দেশের দালালি করে, মাসুদ কামালরা যেই দেশের দালালি করে, এদের ওই দেশের ব্যবসায় ঘাটতি হতে পারে। ভারতীয়রা এসে এদের চ্যানেলগুলোতে বলে বাংলাদেশের পোর্ট দিয়ে দিচ্ছে, এটা বলে বাংলাদেশের গোলামির চুক্তি করছে, বাংলাদেশের নিরাপত্তা কনসিডার হয়ে যাবে। অথচ খোদ ভারতের ভিতরে কিন্তু এই কোম্পানিগুলোই ব্যবসা করতেছে। তো ভারতে করলে অসুবিধা নেই, আর বাংলাদেশে করলে অসুবিধা। স্বয়ং শেখ হাসিনা তিনিও অনেকবার চেষ্টা করছেন, কারণ তিনিও বাংলাদেশের মানুষের অর্থনীতির উন্নয়ন চাইছিলেন, তিনিও পারেন নাই এই ধরনের দালাল কতগুলোর কারণে। এই দালালগুলো তখনও ঘেউ 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 কুকুরের মতন করছে। আর এই যে হুমায়ুন কবির, ইব্রাহিম খোকন, এরা কর্মকর্তা করছে, এগুলা সব ইউনিটি। হ্যাঁ, সাংবাদিক, বাংলাদেশের সাংবাদিকদের চেনেন, কি বলবো, কোনো ইনফরমেশন নাই, সত্য মিথ্যা গুজব এগুলো কিছুই পার্থক্য বুঝে না, এবং কোনটা দায়িত্বশীল সাংবাদিকতা সেটাও বুঝে না। সাংবাদিকতা মানে হচ্ছে আমি দুই পক্ষের কথা শুনবো এবং আমি একটা সত্য যে ইনফরমেশন সেটা দেবো, তিনটাই আমি উপস্থাপন করব, সাধারণ পাঠক নিজের বিবেচনায় বুঝে নেবে। এরা করবে না, এরা হচ্ছে দালালি করবে। কেউ দালাল এই 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 পান্না, এম এ আজিজ, এরা তো খুললাম খুলে ভারতের দালালি করতেছে। এদের চ্যানেলগুলোতে ঢুকলেই বুঝবেন, সারাদিন ভারতীয় গেস্ট নিয়ে এসে দালালি করায়। এখন ডিপি ওয়ার্ল্ডটাকে এই কনস্পিরেসি করে সব পক্ষ মিলায় ডিপি ওয়ার্ল্ডটাকে ফেরত দিল। বাংলাদেশ থেকে যদি এই ধরনের মানে বাংলাদেশে এরকম বিশ্বের প্রথম সারির অপারেটরগুলো আসতে চাচ্ছে, এটা তো বাংলাদেশের জন্য একটা সুবর্ণ সুযোগ, এটাকে নষ্ট করে দিল। এবং এটা বিএনপি সরকারও পারবে না, কারণ বিএনপির স্থানীয় নেতারা এখন চাঁদা খাবে ওইটা থেকে, তারাও হইতে দিবে না। এটা জামাতও করবে না, কারণ এই যে স্থানীয় নেতারা খাবে। এইটা একটা সুযোগ ছিল ইন্টারিম গভর্নমেন্ট, এই ডিপি ওয়ার্ল্ডটা আরও 6 মাস আগে করা উচিত ছিল, এরাও খামখেয়ালি করছে। এটা বাংলাদেশের জন্য বিশাল লস, জানেন। বাংলাদেশের ভবিষ্যতের যে এশিয়াতে যে ভবিষ্যৎ অর্থনীতি, বিশ্ব অর্থনীতি আসছে এশিয়াতে, এই সময় যদি আমাদের পোর্ট ম্যানেজমেন্টগুলোকে আধুনিক এবং বিশ্বমানের না করা হয়, তাহলে ভাই এই অঞ্চলের ফকির রাষ্ট্র হয়ে পড়ে থাকতে হবে। আশেপাশে সবাই আগায় যাবে এই আধুনিক ম্যানেজমেন্ট দিয়ে, আর আমরা এই যে পান্নার মতন দালাল, এম এ আজিদের মতন দালাল, মানে ভুয়া সাংবাদিকতা, সারাদিন গুজববাজি করে, এগুলো আরও কিছু স্থানীয়রা সবাই মিলে মনে করেন এই দেশটাকে জাহান্নাম বানাবে। প্লিজ আমার কেউ যদি শুনেন এবং পান্নার যদি ফোন নাম্বার থাকে বা পান্নাকে আপনারা জিজ্ঞাসা করবেন দেখা হইলে যে ডিপি ওয়ার্ল্ডের সাথে নিরাপত্তাজনিত সমস্যাটা কী, এবং ডিপি ওয়ার্ল্ড যদি কোনো একটা দেশের নিরাপত্তার সংকটের কারণ হয়ে থাকে, তাহলে ভারত, চায়না, এগুলো তো শত্রু দেশ, ভারত, চায়না, জাপান, তারপরে হচ্ছে কোরিয়া, তারপরে হচ্ছে আমেরিকা, এই সব এত বড় বড় দেশের এত বড় বড় পোর্টগুলো এই ডিপি ওয়ার্ল্ডের মতন কোম্পানিগুলো চালায় কীভাবে। পান্না যদি এর উত্তর দিতে পারে, তাহলে আমি সবার কাছে ক্ষমা চাবো। আর এই পান্নার মতো সাংবাদিকরা যদি দিতে না পারে, তাহলে প্লিজ গায়ে হাত তুলবেন না, খালি বলবেন যে বাটপার আর দালাল।